জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়। টাইম বোমা সেট করলেন। এখন দর্শকবৃন্দ, এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে, ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে, একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাগর পরিদর্শন করতে যাওয়ার আগে আয়নাগরের টাইম বোম রাখা হয়েছিল, আমরা ইতিমধ্যে সেটা জানতে পেরেছি। এই টাইম বোম কারা রেখেছিল? গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করা, গোয়েন্দা সংস্থাকে কারা নিয়ন্ত্রণ করে আমরা সেটাও জানি। এবার এই টাইম বোম রাখা নিয়ে নতুন তথ্য ফাঁস করেছেন জ্যাকব বিল্ডার। তিনি বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নেতৃত্বেই নাকি এই টাইম বোম রাখা হয়েছিল। আমরা তার আলোচনা শুনলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। আগে আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো। কন্টিনিউয়াসলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা ডানে বায়ে কন্টিনিউয়াসলি করছে। তার সাথে করছে আর্মির ভিতরে লুকিয়ে থাকা রয়ের কিছু লোকজন, তার ভিতরে লুকিয়ে থাকা কয়েকজন জেনারেল, আর্মির ভিতরে লুকিয়ে থাকা কতগুলো হায়না যারা ভারতের বেতনভুক্ত। এবং এই বিষয়টা নিয়ে অত্যন্ত সিরিয়াস একটা বিষয় আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, এবং পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে বিএনপির বর্তমান রাজনীতিটা আসলে কি জনগণ ভিত্তিক না ভারত ভিত্তিক, ইস্যু ভিত্তিক, জনগণের স্বার্থ ভিত্তিক, কল্যাণ ভিত্তিক, না ভারতের কল্যাণ ভিত্তিক এবং স্রেফ বিএনপির কল্যাণ ভিত্তিক, নাকি বেগম জিয়া অথবা তারেক রহমানকে বাসের নিচে ফেলে দিয়ে এই ভারতীয় হায়নারা বিএনপির রাজনীতিটাকে ডাকাতি করতে চাচ্ছে, ঠিক যেভাবে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপনকে চুরি করার জন্য ভারত এবং ইসরায়েল যেভাবে একত্রে ষড়যন্ত্র করছে। এই দুইটা বিষয় আজকে সীমাবদ্ধ থাকবো। আমি যদি এই দুইটা বিষয়ের উপরেই সীমাবদ্ধ থাকি, দেখা যাবে আমার সময় চলে যাবে। আর অন্য যদি আমার ভিতরে কোনো কিছু থাকে, দেন আমি অন্য কোনো বিষয় নিয়েও কথা বলবো। দর্শকবৃন্দ, খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানা আছে যে জেনারেল ওয়াকারের অফিসের 1 মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে, এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকী এবং ওয়াকার কাঁধে কাঁধ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছিল। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়নাঘরে যাবেন, আয়নাঘরের ভয়াবহতা উনি দেখবেন। দর্শকবৃন্দ, একে একে একটু চিন্তা করে দেখেন, উনি ক্ষমতা নেওয়ার 24 ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন, ওনার সাথে দেখা করবেন, কিন্তু আয়নাঘরে ওনাকে যেতে দেয়া হলো না। কি করা হলো আয়নাঘরে? আয়নাঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআই এবং ভারতের একত্র হয়ে গার্বেজ জড়ো করলো, চেয়ার টেবিল ছড়ালো, আলামত কমপ্লিটলি ডিস্ট্রয় করলো। ডক্টর ইউনূসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না, আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। বিভিন্ন অজুহাত তৈরি করা হলো। এই অজুহাতটা কেন তৈরি করা হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন আয়নাঘরের ওখানে না যায়, উনি যেন এটা নিয়ে জাতিসংঘকে, পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে। এখন একটা কাজ সবসময় করে দর্শকবৃন্দ, কি করে? রয়ের যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায়, যদি দেখে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে, তাদেরকে সহ মেরে ফেলে। তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে, ওয়াকারের কথা না শুনে, ডিজিএফআই এর কথা না শুনে, ইউনূসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেরদাউসের কথা না শুনে, তাহলে তাদের সবাইকে সহ ইউনূসকে মেরে ফেলো। তারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? ইউনূস সাহেব প্ল্যান করলেন, হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে অলমোস্ট কনফার্ম, কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব। হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই। যখন উনি বললেন যাবই, তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো, টাইম বোমা সেট করে রাখলো।
ডক্টর ইউনূস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব, ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়। টাইম বোমা সেট করলেন। এখন দর্শকবৃন্দ, এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে, ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে, একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে। ডিজিএফআই লোকজনরা আয়নাঘরের দায়িত্ব নিয়োজিত হায়নারা বলল আমরা জানি না। দর্শকবৃন্দ, আমরা জানি না। বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে। তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে এর আগে কথা বলে নাই, কিন্তু তাজুল ইসলাম হঠাৎ করে এটা নিয়ে কথা বললেন। শুনুন তাজুল ইসলাম কি বলে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান, তার আগে আমরা গিয়েছিলাম। তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টার গুলো, এগুলোকে নানানভাবে আলামত নষ্ট করা হয়েছে, রুম গুলোকে নানানভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে, সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল ছিল, টর্চারের যন্ত্রপাতি ছিল, এগুলো সরানো হয়েছে, গার্বেজ দিয়ে নানান ধরনের ফার্নিচার, ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল, যাতে করে ওখানে রেডিলি কেউ ঢুকে কিছু বের করতে না পারে। দরজা গুলো যেখানে সোজা কথায় আলামত গুলো নষ্ট করা হয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজে খুঁজে আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করছিল, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তো আমরা সবকিছু সরাতে গিয়ে একটা বালতির মতো আমরা পাই। তো বললাম যে এখানে কি আছে একটু দেখা যাক। তো আমাদের ইনভেস্টিগেটর প্রসিকিউটর ওরা কি করেছে, বালতিটাকে উপর করে ঢালার চেষ্টা করেছে, একটু সাথে সাথে 5টা বড় বড় সাইজের বোমা তার দিয়ে লাগানো একটার সাথে, এবং এক পাশে একটা টাইমার লাগানো, সেটা বেরিয়ে আসে। আমি তখন সামনে ছিলাম। ভয়ঙ্কর অবস্থা। তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ, আস্তে করে রাখো। রেখে আমরা ওই অবস্থা রেখে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম। দিয়ে তো ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসার, তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো। তো উনি বললো আমরা জানি না, এটা তো আপনাদেরই এলাকায় জুরিসডিকশনে। তো এরপরে আমরা ওইটাকে সিল করে দিয়ে চলে আসি। চলে এসে পরের দিন 26শে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আমরা চিঠি দেই যে এখানে এই জিনিস আছে, এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন। 27শে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে এসে নিষ্ক্রিয় করেন, এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি। এই ব্যাপারে জিডি হয়েছে, ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে, এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড। এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন, আপনারা ভালো মতো সুইপ করেন, কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে। এরপরে সুইপ করা হয়, এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি, কারণ এটা প্রধান উপদেষ্টার সফরকে বাধাগ্রস্ত করতে পারে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজের স্বার্থে এটা বলিনি। দর্শকবৃন্দ, একটা কথা, আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তারা একটা জিনিস বুঝে। জেনারেল ওয়াকার 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও হিসাবে সোলজারদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায়, ভিতরে ঢুকলেন না। বলা হলো আপা নিষেধ করেছে, ঢোকা যাবে না। এই জেনারেল ওয়াকার মেজর অবস্থায়, জেনারেল ওয়াকার তার ব্রিগেড কমান্ডার হাকিমকে, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিসোবে করলো, ডিসিপ্লিন ব্রেক করলো, তারপরেও তাকে ওখানে রাখা হলো, তাকে ব্রিগেড কমান্ডার বানানো হলো 46-এর। লন্ডনে কোর্স করতে যাবে, ভর্তি পরীক্ষায় পাস করে নাই, ডোনেশন দিয়ে তাকে ওখানে ভর্তি করানো হলো। ভারতে পাঠানো হলো এমএসজি, ভারতের সেনাপ্রধান, ভারতের প্রতিরক্ষা সচিব, তাদের সাথে 9 বার তাকে ভেটিং করানো হলো, তারপরে তাকে আর্মি চিফ বানানো হলো। ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত বিডিআর পিলখানার বিচার কাণ্ড সুষ্ঠুভাবে
তদন্ত করতে দেওয়া হয় না। ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের বুককে ঝাঁঝা করে দিয়েছে, বাচ্চাদেরকে মেরে ফেলেছে, শিশুদেরকে মেরে ফেলেছে, মাকে গুম করেছে, বাবাকে গুম করেছে, সন্তানদেরকে গুম করেছে, যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত। ওয়াকার এবং জেনারেল মুজিব, যে মুজিব বিশ্ববিদ্যালয়ে গিয়ে সারে জাহাজে আচ্ছা গান গেয়েছে, তারেক সিদ্দিকের গুণ তারা এখনো ওখানে বসে আছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে, এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ, অদূরদর্শী লোকজন, অদূরদর্শী বেকুবরা বসে আছে। ওয়াকার বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে, রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে, রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি, রয়ের ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো। যখন রয়ের ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো, তাদের সামনে একটা এলিমেন্টস ছিল। সে এলিমেন্টসটা কি? কোন একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি অ্যাসাসিনেট করা যায়, এই অ্যাসাসিনেশনের প্ল্যানের পার্ট ছিল, পার্টিকেল ছিল এই টাইম বোমাগুলো ওখানে সেট করা। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ যদি ওখানে গিয়ে ঢুকে পড়ে, জাতিসংঘের লোকজনরা যদি ঢুকে পড়ে, তাজুল ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে পড়ে, সমূলে তাদেরকে মেরে ফেলা হবে। ওয়াকার ব্যাখ্যা দিবে এখানে আগে সরকার কি করে গেছে আমার জানা ছিল না। ঠিক যেমনি টাইম বোমা পাওয়ার পরে ওখানকার লোকজনরা বলেছে আমরা জানি না, আমরা জানি না। এটা থেকে কি আইএসপিআর কোন বিজ্ঞপ্তি দিয়েছে? ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে তাজুল ইসলাম প্রসিকিউশনের স্বার্থে, তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই, সেটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। কিন্তু এটা নিয়ে জেনারেল ওয়াকার, আইএসপিআর, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি কোন মন্তব্য করেছে? ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে? জেনারেল ফেরদৌস, জেনারেল হাফিজ, তারা কোনো কথা বলেছে? তদন্ত হয়েছে? জেনারেল ওয়াকার এখনো ভারতের নির্দেশে রাশিয়ায় সফরে আছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে, কঙ্গোতে গিয়ে রয়্যাল লোকজনের সাথে সলা পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে। সেখান থেকে এখন সে রাশিয়ায় গেছে, ওখান থেকে পূর্ব ইউরোপে গেছে, সার্বিয়া গেছে, ক্রোয়েশিয়া গেছে। সার্বিয়ার কথা মনে আছে? সার্বিয়া থেকে ভারতের জন্য ল্যান্ড মাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল, গ্রিকের যে প্লেনটা ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে। দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটা কথা বলি, আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে? ওয়াকারের মতো হায়না শুয়োরের বাচ্চাকে আমরা কি কন্টিনিউয়াসলি টলারেট করব, নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূসকে কবে অ্যাসাসিনেট সফল হয়, অ্যাসাসিনেশনের ষড়যন্ত্র সফল হবে? আমরা কিসের অপেক্ষা করছি? আমরা বাংলাদেশিরা বলবো এর সাথে ওয়াকার জড়িত না। ওই সব শুয়োরের বাচ্চাদের আমি একটা কথা বলবো, সমগ্র বাংলাদেশের আর্মির ইনচার্জ কে? ওয়াকারুজ্জামান। আর্মির হেলিকপ্টারে যদি আমার বাচ্চা কাচ্চার উপরে গুলি করা হয়, এর ড্রাইভার কার ঘাড়ে যাবে? একটা অজুহাত তৈরি করা হয়
ডিজিএফআই আর্মি চিফের কমান্ডের মধ্যে, এখতিয়ারের মধ্যে, জুরিসডিকশনের মধ্যে পড়ে না। আমি ওইসব হারামজাদাদের বলবো, ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? কাকে দেয় এই ইন্টেলিজেন্স ব্রিফিং? আমি জানতে চাচ্ছি। যারা বলে ডিজিএফআই এর উপরে সেনা প্রধানের কোন কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই, ওইসব অশিক্ষিত গাপুর হারামজাদাদের আমি জিজ্ঞাসা করি, ডিজিএফআই, এনএসআই এবং সিআইডি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি জেনারেল ওয়াকারকে? অনতি বিলম্বে, এটা নিয়ে আমি বারবার বলেছি, ওয়াকার এন্ড চুপ্পু must leave their position or must get sacked by Dr. Mohammad Yunus and the caretaker interim government. এদেরকে ওখানে রেখে সাপ পোষার কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই কুত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে, এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না, বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না, বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকের সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসড়ে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই, ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে, চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত। এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ের কিছু লোক জড়িত, যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে, ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত। আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, ইলিয়াস আলীর বিচার করতে, ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে, যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা আব্বাস জড়িত। ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত। ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চালাচামুন্ডা জড়িত। ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত। আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই। অফকোর্স হাসিনা ভারতীয় মাগি, অফকোর্স হাসিনা ভারতীয় কুত্তার বাচ্চা, অফকোর্স হাসিনা ভারতীয় বেশ্যা। তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা আব্বাসের মতো খানকি, সাদেক হোসেন খোকার মতো খানকি, মির্জা ফখরুলের মতো শুয়োর, আমানুল্লাহ আমানের মতো খানকি, ভারতের নব্য কুত্তার বাচ্চা সালাউদ্দিন, এরা সবাই জড়িত। এদের বিচার কে করবে? এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে।
দর্শকবৃন্দ, একটা কথা বলি, যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে। ওই দেশকে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার, যেই রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয়, জনগণের সমর্থন পেতে সমর্থ হয়, জনগণের মধ্যে জনপ্রিয় হয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়। এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন, যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা। জিয়াউর রহমান সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা, উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে তৈরি করেছিলেন। আজকের বিএনপির সামনে জিয়াউর রহমানের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতায় যেতে চায়। ভারতের সমর্থন তাদের কাছে জরুরি, জনগণের কল্যাণ তাদের জরুরি না। ভারতের সমর্থন তাদের জরুরি, দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না। জনগণের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না, তাদের দরকার ভারতীয় সমর্থন। সেই দল দিয়ে আমরা কি করব? আজকের আমি আপনাদের বলছি, জেনারেল ওয়াকার, র, ডিজিএফআই, বিএনপির সিনিয়র কিছু লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার ষড়যন্ত্রে লিপ্ত, ফেল করেছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, তারা এই ধরনের ষড়যন্ত্র আবার করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য। বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা চায় না, ওইটা চায় না। আমি একটা জিনিস দেখতে চাই, এ কথা জানার পরে বাংলাদেশের কতজন সাংবাদিক, কতজন রাজনীতিবিদ, কতজন সোশ্যাল মিডিয়ার লোকজন এই বিষয় নিয়ে কথা বলে আমি দেখতে চাই। এটা নিয়ে আলোচনা কে কে করে আমি দেখতে চাচ্ছি। কত ভাবে বোঝানোর চেষ্টা করা হয়, ও ওয়াকার এগুলো জানে না, ওয়াকার এর মধ্যে ধারণা নাই, ওয়াকার এটা সম্পর্কে বুঝে না, ওয়াকার ডিজিএফআই তে যায় নাই। এ ধরনের যুক্তি শুয়ারের বাচ্চাদের কাছ থেকে আমি শুনতে চাই। একটা কথা আমাদের সবাইকে বুঝতে হবে, সত্য যত নির্মম হয় ওই সত্যের কোনো বিকল্প নাই। আমরা যদি একটা সত্যকে আবিষ্কার করতে ব্যর্থ হই, আমরা যদি একটা বাস্তবতাকে ধারণ করতে ব্যর্থ হই, আমাদের ব্যক্তি অস্তিত্ব, আমাদের সমাজের অস্তিত্ব, আমাদের দেশের অস্তিত্ব টিকে থাকবে না। বাংলাদেশ আর্মির সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ রিফর্ম যদি করা না হয়, বাংলাদেশের অস্তিত্ব টিকবে না, টেকানো সম্ভব হবে না। বাংলাদেশের যদি রাজনৈতিক রিফর্ম না হয়, বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। পুলিশের রিফর্ম যদি না হয়, আমাদের অস্তিত্ব টিকবে না। আর আমাদের অস্তিত্ব যদি না টেকে, আপনার, আমার, আমাদের বাবা দাদা কারো অস্তিত্ব বাংলাদেশে টিকবে না। আপনি বিএনপি করেন, আমি কোন দল করি না, আমার ভাই জামাত করে, আর এক ভাই আওয়ামী লীগ করে, দেশেরই যদি কোনো অস্তিত্ব না থাকে, আমরা জাস্ট জারস, পরিচয়হীন একটা মাংসপিণ্ড। আমার কাছে ভদ্রতা খুঁজে, আমার কাছে মিষ্টি কথা খুঁজে একটা লোক সারা জীবন ইনভেন্ট করেছে, অর্জন করেছে, প্রথমে গরিবদের জন্য, বিশ্বব্যাপী চষে বেরিয়েছেন তার স্বপ্নকে চূড়ায় নিয়ে যাওয়ার জন্য।
84 বছর বয়সে আমরা তার কাঁধে চাপিয়ে দিলাম, এবার আমার দেশটাকে কাঁধে নিয়ে আপনি সামনে যান। আজকে এই ব্যক্তিটাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়। এই ব্যক্তিকে হত্যা করার জন্য টাইম বম সেট করা হয় আয়না ঘরে। আর এই জেনারেল ওয়াকার, এই শুয়ারের বাচ্চা, কিছু মিলিমি কুত্তার বাচ্চা রয়েছে, তারা জেনারেল ওয়াকারকে গ্লোরিফাই করার জন্য পাছার কাপড় খুলে দেয় কুত্তার বাচ্চারা। তারা বলে ইউনূস ছাড়া নাকি তারা সংস্কার করবে। গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি তাদের যোগ্যতা, তাদের দূরদৃষ্টি, তাদের দেশপ্রেম দিয়ে প্রমাণ করতে পারে নাই যে তারা সংস্কারে বিশ্বাস করে বা সংস্কার করতে সক্ষম হয়েছে। আজকের একটা কথা বলি, পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন ইনভেন্ট করার পর থেকে আজ অবধি মোসাদ, সিআইএ এরা সবাই ষড়যন্ত্র করছে পাকিস্তান থেকে যদি নিউক্লিয়ার ওয়েপনটা এবং এন্টায়ার আর্সেনালকে কিডন্যাপ করা যায়, চুরি করে নেওয়া যায়, সরিয়ে ফেলা যায়, ডিস্ট্রয় করা যায়, সবকিছু করছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে ঠিক একইভাবে এতিম বানানোর পায়তারা হচ্ছে, ডিস্ট্রয় করা হচ্ছে এবং ডিস্ট্রয় করে এটাকে ভারতের ঘরে ঢুকানোর জন্য সব আয়োজন তারা তৈরি করেছে এবং এই ফাঁদে বিএনপির বর্তমান নেতৃত্ব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন, উনি স্বপ্নেও কোনোদিন চিন্তা করে নাই যে আওয়ামী মুসলিম লীগ একসময় ভারতীয় লীগে পরিণত হবে। উনি দুঃস্বপ্নেও কখনো চিন্তা করে না আব্দুল হামিদ খান ভাসানী তার তৈরি দল একসময় ভারতীয় লীগে রূপান্তরিত হবে। আলটিমেটলি তাই হয়েছে। এখন আপনারা একা একা চিন্তা করে এটা একটু খুঁজে বেড়ান, বিএনপির অবস্থা কি একই দিকে যাচ্ছে? আমি যদি বলি বিএনপির অবস্থা একই দিকে যাচ্ছে, এটাকে আপনারা কিভাবে ডিফেন্ড করবেন? দর্শকবৃন্দ, বিএনপির উপরে জনগণের বিশ্বাস আছে, বিএনপির উপরে জনগণের আস্থা ছিল, বিএনপির উপরে জনগণের ভালোবাসা ছিল, বিএনপির উপরে জনসমর্থন ছিল। কিন্তু বিএনপির বর্তমান নেতৃত্ব জনগণকে উপেক্ষা করে ভারতীয় সমর্থন আদায়ে দেশের অস্তিত্ব বিরোধী প্রত্যেকটা শক্তিকে সমর্থন করে তারা সামনে এগিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকটা নেতা এবং কর্মী এখন তারা চিন্তা করছে মির্জা ফখরুলের মতো লোকজন, ফজলুর রহমানের মতো লোকজন, মির্জা আব্বাসের মতো লোকজন, ইকবাল টুকুর মতো লোকজন, সামা ওবায়দের মতো লোকজন, আমির খসরু মাহমুদের মতো লোকজন, আব্দুল আউয়াল মিন্টুর মতো লোকজন, তাবিত আউয়ালের মতো লোকজন, সাদেক হোসেন খোকার মতো লোকজন, সালাউদ্দিনের মতো লোকজন এখন ওই কাজটা করছে যারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলটাকে ভারতীয় লীগে রূপান্তরিত করেছে। তারা এখন ষড়যন্ত্র করছে বেগম জিয়া এবং তারেক রহমানকে যদি দল থেকে সরিয়ে দিয়ে তারা যদি ক্যাপ্টেনের চেয়ারে বসে, দেন এই বিএনপি নামক দলটাকে ভারতের পেটে ঢুকাতে সক্ষম হবে এবং বিএনপি জনগণের সমর্থনকে বুকে পুঁজি না করে
জনগণের ভোটকে পুঁজি না করে, জনগণের বিশ্বাসকে মূল্যায়ন না করে তারা বলেছে 31 দফার ভিতরে জনগণের মুক্তি আছে। দর্শকবৃন্দ, ইদানিং তারা ভিডিও বানায়, তারা নাকি রিফর্মের পক্ষে। একটা কথা আপনাদেরকে বলি, আমি উদাহরণ দিই দর্শকবৃন্দ, আপনারা বুঝবেন। বিএনপি বলে তাদের 31 দফায় লুকিয়ে আছে দেশের মুক্তি। ফর এক্সাম্পল, হাসিনা পয়সার দ্বারা লোকজনদেরকে ম্যানিপুলেট করতে চেয়েছে। কি বলেছে? বয়স্ক ভাতা দেব, বিধবা ভাতা দেব, ঘর উঠায় দেব। এগুলা করতে গিয়ে দেশের যে বাজেট, অর্থনৈতিক অবকাঠামোকে ডিস্ট্রয় করেছে, ব্যাংকে দেউলিয়া করেছে, বাজেট ডেফিসিট তুঙ্গে উঠিয়েছে, ব্যাংকের রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকিয়েছে। অর্থাৎ কি? এগুলো অপরিকল্পিত নীতিমালা। সরকার প্রধান তাদের জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কাজগুলো করে। এখন বিএনপি এসে বলবে আমরা বিধবা ভাতা দেব, আমরা বয়স্ক ভাতা দেব, আমরা এইটা করব, ওই 31 দফার এক দফা, আমরা এইটা করব, আমরা ওইটা করব। কিন্তু তারা একবার বলে না এই টাকাগুলো কোথা থেকে আসবে, এই টাকাগুলো কোথা থেকে সারপ্লাস করে এটার উপরে বাজেট করবে। এই কর্মসূচিটা ইমপ্লিমেন্ট করতে গেলে তাদের এক্সিকিউটিভ প্রিভিলেজটা ব্যবহার করে এটাকে এক্সিকিউট কিভাবে করবে একবারও বলে নাই। বিএনপি একবারও বলে নাই তারা বলছে দেশের শিল্প কলকারখানা তারা ডেভেলপ করবে, কিন্তু শিল্প কলকারখানা ডেভেলপ করার জন্য আবার অচলকে সচল করার জন্য যে নীতিমালা দরকার এটাকে কিভাবে করবে, এখানে পয়সা কোথা থেকে আসবে, যে এক্সিস্টিং শিল্প কারখানাগুলো অচল অবস্থায় আছে এগুলোকে সচল করার জন্য কোন প্ল্যানে যাবে, পয়সা কোথা থেকে আসবে, কারা এগুলোকে রান করবে, কোনো কথা নাই। শুধু একটা লাইন আপনাদেরকে খুশি করছে 31 দফায় আমরা শিল্প কারখানা এইটা করব, আমরা শিক্ষানীতি প্রণয়ন করব, কিন্তু কিভাবে করব এর কোনো ব্যাখ্যা নাই। এটা নিয়ে তারেক রহমানও জীবনে কথা বলে নাই, বেগম জিয়াও কোনোদিন কথা বলে নাই। তারা 31 দফা। এখন ওই 31 দফার চেয়ে আমি যদি বসে চিন্তা করি, আমি জেকব মিল্টন যদি 31 দফা তৈরি করি, ওই বিএনপির 31 দফার চেয়ে আরো জনপ্রিয় দফা আমি তৈরি করে দিতে পারি আমার যোগ্যতায়। তারা এখন 31 দফাকে মার্কেটিং করার জন্য তারেক জিয়া নাকি এক ইয়াং ছেলে বারুক কলেজ থেকে পড়ে গেছে, তারা নাকি অ্যাপয়েন্ট দিছে, সে নাকি নতুন নতুন ভিডিও বানায় ওই 31 দফাকে সেল করার জন্য। একটা কথা আমার জানতে ইচ্ছা করে, তারেক জিয়া নিজে 31 দফা সম্পর্কে সত্যিকার অর্থে একজন সাংবাদিকের মুখোমুখি হয়ে সে কি প্রত্যেকটা দফাকে স্কোয়াশ করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, ডিফেন্ড করতে পারবে, রিবাট করতে পারবে? তারেক রহমান সাহেব, আপনাকে আমি অসম্মান করি না, আপনাকে আমি সম্মান করি। আপনি জিয়া রহমান সাহেবের সন্তান, আপনার সাথে বসে আমার কথা বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার কথাবার্তা, আচার আচরণ, সিদ্ধান্ত মেকিং অত্যন্ত অত্যন্ত ফিশি, কোন কথা ক্লিয়ার না। এখন আপনার দল এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন যে আপনি সঠিকভাবে জনগণের কল্যাণে আপনারা যদি একবার চিন্তা করেন যে 31 দফায় জনগণের মুক্তির একমাত্র হাতিয়ার, আপনাকে আমি বলছিলাম একটা ইয়াং ছেলেরে দিয়ে মার্কেটিং বন্ধ করার কথা বলি না, আমি আপনাকে বলছিলাম আপনার দলের এই 31 দফাটাকে ডিফাইন করার জন্য 31 জন লিডারকে বলেন
কার যোগ্যতা আছে 31টা থিসিস আপনার কাছের জন্য সাবমিট করে, এবং এটা কিভাবে এক্সিকিউট করবে এটার জন্য আপনার কাছে সাবমিট করে, আমি আপনাকে বলছিলাম। এবং কোন নেতা, স্পেশালি আপনার ডিসিশন মেকার, যারা ডিসিশন মেকার পারিবারিক রাজনৈতিক আদলে আপনি আর আপনার মা ছাড়া কেউ সিদ্ধান্ত মেক করে না, কিন্তু এই মুহূর্তে আপনার নিয়ন্ত্রণ নাই। এই 31 দফাকে যদি কেউ ডিফাইন করতে ব্যর্থ হয়, তারা বিএনপির প্রেসিডিয়ামের জন্য কেউ না থাকে, ভাইস প্রেসিডেন্ট যেন না থাকে, কোন সেন্ট্রাল কমিটিতে কেউ যেন না থাকে, এই 31 দফার উপরে কেউ যদি থিসিস লিখতে ব্যর্থ হয়, ঠিক আছে। আর রাস্তাঘাটে কতগুলো কামলা রাখেন না, ওয়াকার যেভাবে রাখছে। আমি যখন বক্তব্য দিতে যাইতাম, ওয়াকারকে যখন গালি দিতাম, কি করতো জানেন তারেক সাহেব? ক্যালকাটা, ব্যাঙ্গালোর, সাউথ, গুজরাট, এইসব জায়গার থেকে লোকজনরা আমার ভিডিও নিচে এসে গালি দিত আমারে। আমি তাদের যখন আইপি ঢুকে খুঁজতে যাইতাম, আমি দেখতাম এরা সব ইন্ডিয়ান। এখন আপনাদেরও কিছু লোকজন আছে, এগুলো কি ক্যালকাটার? কারণ এখন তো এই মুহূর্তে ইন্ডিয়ান সাপোর্ট আছে আপনার দলের উপর। ইন্ডিয়ানরা তল্পিতল্পা নিয়ে আপনারা সাপোর্ট করতেছে। আপনি তো জনগণ চান না। আমি বাংলাদেশের দালাল, আমি জনগণের অংশ। আপনি তো জনগণকে চান না, আপনি জনগণের ভোটও চান না। বাংলাদেশি দর্শকবৃন্দ, দেশবাসী, বিএনপি আপনার ভোট চায় না, বিএনপি আপনার সমর্থনও চায় না, বিএনপি আপনার আস্থাও চায় না, বিএনপি আপনার ভালোবাসাও চায় না। বিএনপি চায় ভারতীয় আস্থা, নরেন্দ্র মোদীর আস্থা চায়। সে নরেন্দ্র মোদীর আস্থার জন্য তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার চায় না, তারা গণহত্যার অবিচার চায় না, তারা কোন রিফর্মও চায় না। তারা যে একজন ব্যক্তি দুইবার সরকার প্রধানের পরে আর হতে পারবে না, সেটাও তারা চায় না। পারিবারিক রাজনীতির আদলে তারা সারা জীবন ক্ষমতায় থাকবে। এবং তাদের একজন নেতা বলে না কথায় কথায় রিফর্মের দরকার কি? তাদের একজন নেতা কি বলে একটু শুনেন। আমরা তো ভারতীয়। বুঝেছেন? এই কথার কোনো ব্যাখ্যা আছে? তো আজকের বিএনপির এই বিষয় নিয়ে আর কথা বলবো না। আগামীকালকের বিএনপির এই বিষয়টা নিয়ে আমি বেশ কিছু আলাপ আলোচনা আজকের আমি প্ল্যান করেছিলাম। এটা নিয়ে আমি আগামীকালকের বাংলাদেশ সময় রাত্র 11টায় আমি লাইভে এসে বিএনপি বিষয়ে কথাবার্তা বলবো। কিন্তু আজকের একটা বিষয় আবার আপনাদেরকে মনে করিয়ে দেই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার পরিকল্পনা করেছিল স্বয়ং জেনারেল ওয়াকার, জেনারেল মুজিব, আর্মির 29 থেকে 30 জন জেনারেল। এরা সবাই জানে, র জানে, ডিজিএফআই জানে, এনএসআই জানে, এবং বিএনপির সিনিয়র কিছু নেতারা জানে, যার ভিতরে মির্জা আব্বাস আছে, সাদেক হোসেন খোকা, না সে তো নাই, সে তো মারা গেছে, মির্জা আব্বাস, মোসাদ্দেক হোসেন ফালু, আমির খসরু মাহমুদ, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন, আব্দুল আওয়াল মিন্টু, এরা সবাই গত 17 বছর যারা হাসিনাকে ক্ষমতায় রেখেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, এদের টার্গেট একটা, বাংলাদেশের অস্তিত্বকে যে কোনো মূল্যে ডিস্ট্রয় করে দিয়ে ক্ষমতার আসনে বসা। ঠিক হাসিনার যে স্বপ্ন ছিল আজীবন বাংলাদেশের ক্ষমতায় থাকবে। আমরা সবাই তারেক রহমানের কাছ থেকে ম্যাচিউরিটি খুঁজি। ওনার ম্যাচিউরিটিতে আসে ওনার চারপাশে সানির মতো একটা 2 টাকার বেশ্যাকে বসিয়ে রেখে তাকে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জমি দখল করাবে।
এবং তারেক রহমান সাহেব রাত্র 3টায় এই লোককে কল করে। আমরা তো ভারতীয়। তারেক রহমান এই লোককে রাত্র 3টায় কল করে, রাত্র 4টায় কল করে। বুঝেছেন? এবং এদের গলাবাজি শুনলে মনে হয় এরা জানে না পৃথিবীতে এমন কোনো কিছু নাই, এরা সব জানে। আমির খসরু মাহমুদের কথা শুনলে মনে হয় সে জেনারেল জিয়া আর কিভাবে রাজনীতি করেছে তার চাইতে বড় রাজনীতিবিদ সে বলে জনগণ ক্ষমতার উৎস, জনগণ জিয়া এটা করছে তা আমরাও এটা করি। আমির খসরু মাহমুদ এটা ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু এই ছবিটার ব্যাখ্যা আমির খসরু মাহমুদ দেয় না। যে আমির খসরু মাহমুদ অমিত শাহের সামনে তার 2 পায়ের মধ্যে মেসেজ করে দেওয়ার জন্য মাথাটা নোয়াইয়া কি করতেছিল ওইখানে, আমির খসরু মাহমুদ এইটার কোনো ব্যাখ্যা দেয় না। আমির খসরু মাহমুদের মতো বেশ্যা তখন লোকজনের সামনে কথা বলে, কেউ এই কুত্তার বাচ্চাকে জিজ্ঞাসা করে না, এই শুয়ারের বাচ্চা হারামখোর তুই ওইখানে কি করতেছিলি, কেউ বলে না, এটার জবাব কেউ চায় না। এই বেশ্যার ছেলে যখন এটা করে, সে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নেয়, জিয়াউর রহমানকে পুরোপুরি অসম্মান করে এই শুয়ারের বাচ্চারা যখন জিয়া বন্দনা শুরু করে। জিয়ার আত্মাও কবরে শান্তি পাচ্ছে না এই মাদারসানদের জন্য, এই শুয়ারের বাচ্চাদের জন্য। দর্শকবৃন্দ, যে কোনো মূল্যে ওয়াকারের মতো ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহীকে, চুপ্পর মতো দেশদ্রোহী কুত্তার বাচ্চাকে যে কোনো মূল্যে তাদের পজিশন থেকে সরাতে হবে। যে কোনো মূল্যে বিএনপি থেকে ভারতীয় এই বেশ্যাদের যে কোনো মূল্যে তাদেরকে সরাতে হবে। আর্মি এবং সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসারদের যেমন দায়িত্ব আছে ওয়াকারকে সরানোর জন্য, যেমন দায়িত্ব আছে 30 থেকে 32 জন জেনারেলকে লাত্তি মেরে বের করার জন্য, বিএনপির 3য় এবং 4র্থ সারির নেতা এবং কর্মীদের দায়িত্ব আছে মির্জা আব্বাসের মতো 2 টাকার দপ্তরের ছেলে যে ব্যাংকের মালিক হয়েছে তাকে উলঙ্গ করে পিটিয়ে দল থেকে বের করার জন্য, মোসাদ্দেক ফালুকে উলঙ্গ করে জিপিওর সামনে পিটানোর ব্যবস্থা করা উচিত। মির্জা ফখরুল আপনাদের লোক না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জা ফখরুল আপনাদের লোক না, ফজলুর রহমান আপনাদের লোক না। আপনারা বোঝার চেষ্টা করেন, কোনদিন বলেন না যে আপনাদের হুঁশিয়ার করা হয় না। যারা আমাকে গালি দিচ্ছেন এবং বিএনপি, আওয়ামী লীগ আমাকে ব্র্যান্ড করেছিল আমি নাকি আপনাদের লোক, আমি নাকি লন্ডনের বিএনপির নেতা। আমি যখন বাংলাদেশিরা তখন কেউ মেহেদী সাফাদিকে চিনত না, আমি যখন মেহেদী সাফাদিকে ইন্টারভিউ করি সবাই বলেছে আমি নাকি বিএনপি নেতা, লন্ডন ভিত্তিক বিএনপি নেতা। আবার আমি নাকি আমেরিকা ভিত্তিক জামাত নেতা। আমাকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগ এবং এই চেষ্টা করেছে। আর এখন আপনারা আমাকে সেল করার চেষ্টা করছেন, জামাতি ব্র্যান্ড লাগানোর চেষ্টা করছেন, ভারতীয় ব্র্যান্ড লাগানোর চেষ্টা করছেন। কত নপুংসক হিজড়া হলে আপনারা বলেন আমি নাকি ভারতীয় দালাল। মাশাআল্লাহ, আপনারা এটা করে পার পাবেন? আমি দেখি না এটা করে আপনারা পার পাবেন, এটা করে আপনারা সামনে আগাবেন, আমি তা দেখি না। আমার একটা মাত্র পরিচয়, আমার নাম জেকব মিল্টন। আমি গর্বিত বাংলাদেশি দালাল এবং বাংলাদেশি নাগরিক। আমি ওই দেশে জন্মেছি যে দেশে আমার বাপ দাদা তার বংশ পরিচয় বংশ পরম্পরায় ঘুমিয়ে আছে।
আমি আমার বাবার কবরকে রক্ষা করতে চাই, আমি আমার দাদার মায়ের কবরকে রক্ষা করতে চাই। আমি চিন্তা করেছিলাম মরার আগের দিন পর্যন্ত ওই চেষ্টা আমার অব্যাহত থাকবে। Nothing can take me out বাংলাদেশের দালালির জন্য। আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, সেটা কি জানেন? আপনাদেরকে কেউ রাজনীতি করতে নিষেধ করে না, আপনাদেরকে কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ করতে নিষেধ করে না। আপনাদের কাছে স্রেফ একটা জিনিস, আকাঙ্ক্ষা, আমার অনুরোধ এবং দেশবাসীর অনুরোধ, সেটা কি জানেন? দেশের অস্তিত্বকে রক্ষা করেন, দেশের স্বার্থকে প্রিজার্ভ করেন, দেশের জনগণকে বিশ্বাস করেন, দেশের জনগণের ভোটাধিকারের সুযোগ দেন, জনগণের পাশে গিয়ে দাঁড়ান। দেশ অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবে, কোনো প্রশ্নই আসে না। এবং আপনাদের সামনে এই মুহূর্তে আল্লাহ একজন মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে, এবং ওই লোকটার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো মূল্যে আলোচনা শুনে বুঝতে পেরেছেন এবং তিনি সরাসরি অকারের দিকে ইঙ্গিত করেছেন। তো আসলে গোয়েন্দা সংস্থা তো ওই সময় অকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এখনো হচ্ছে। তো তাকে হত্যা করার জন্য করা হচ্ছে নাকি আসলে অন্য কোনো কিছু ছিল, এটা একটা প্রশ্নের মুখে দাঁড়ায়। তো তোমাদের আয়নাগর যেতে চায় নাই, যেতে চাচ্ছিলেন, তাকে যেতে দেওয়া হয়নি, কিন্তু তারপর তিনি বাধ্য হয়েছেন আয়নাগরে যাওয়ার জন্য, কারণ এটা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমরা ধরো ইউনূসকে দোষ দিচ্ছিলাম, তিনি সব জায়গায় যেতে পারতেছেন, কিন্তু আয়নাগরে কেন যেতে পারতেছেন না? কিন্তু আয়নাগরে এমন একটি ফাঁক পেতে রাখা হয়েছে, সেটা তো আসলে কি জানা ছিল না। তো যাই হোক, এখানে যারা রয়েছে, আমার মনে হয় একটা সুন্দর একটা আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার। ডক্টর ইউনূসকে হত্যা করার উদ্দেশ্যে এগুলো করা হয়, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা দরকার। যদি না করা হয়, তাহলে সামনে হয়তো ইউনূসকে আরো বড় ধরনের হত্যার হুমকি আসবে এবং তাকে হত্যার পরিকল্পনা করা হবে, তখন কিন্তু আমরা ব্যর্থ হব। এজন্য এটাকে যদি তদন্ত করা হয়, বের করা যায় কারা এর পেছনে আছে, তাহলে কিন্তু তারা একটু হলেও বুঝবে। এবং এটাকে উছিলা করে কিন্তু সেনাবাহিনীর ভিতরে যেই কাজটা করা দরকার, মেজরদেরকে বহিষ্কার, গ্রেফতার, এটা কিন্তু করা যাবে।